বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, সেখানে হচ্ছে অনেকেই যারা কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা সমস্যা আছে, তারা সাধারণত কার্ডিওলজিস্টের কাছে যায়। বাট এই যে ইন্টারভেনশনাল কার্ডিওলজি এই জিনিসটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট এবং অনেক মানে যেটা মেডিকেল টার্মে অনেকে পরিচিত বা সাধারণ যারা আমাদের রোগীরা আছেন বা দর্শকরা আছেন তারা ইন্টারভেনশনাল কার্ডিওলজি সম্বন্ধে খুব একটা ভালো ধারণা নেই। তাহলে আমি এখন জানতে চাচ্ছি যে এই যে ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং কার্ডিওলজিস্টদের মধ্যে ডিফারেন্সটা কি? এবং আমাদের দেশে বা এখন বর্তমান সমাজে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যেহেতু তুমি ইউকে তে কাজ করছো, যে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের যে ডিমান্ডটা এখন এত বেশি কেন? সো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে অ্যাজ ইউর মানে এক্সপেরিয়েন্স অনুযায়ী যে একজন রোগীকে কোন সময় ওষুধের মাধ্যমে এই এই যে হার্টের যে প্রবলেমটাকে সেটাকে ট্রিটমেন্ট করা যায় এবং কোন পরিস্থিতিতে তাকে স্ট্যান্টের মতো জায়গায় তাকে নিয়ে যেতে হবে বা কি পরিমাণ ব্লকেজ থাকলে সেই জন্য পেশেন্টটাকে রিকমেন্ডেশন করা হবে যে দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ যে আমাদের ইনভেসিভ প্রসিডিওরে যেতে হবে। দুটা ব্যাপার। একটা হচ্ছে যে আসলে আমাদের যে চিকিৎসাটা আমরা দিচ্ছি তার উদ্দেশ্যটা কি? এবং হার্টটা কি? হার্টটা হচ্ছে একটা পাম্প। হ্যাঁ? ওয়ার্ল্ডের মোস্ট এফেক্টিভ পাম্প। কারণ সেই অ্যাম conception এর 16 weeks onwards it's starting to beat and till you are dead it's beating. এখন একটা হার্ট অ্যাটাক যখন কারো হয়, সেই ক্ষেত্রে যদি তার হার্টের মাসেলের পার্মানেন্ট ড্যামেজ অনেক বেশি হয়ে যায়, যে কারণে অ্যাকিউট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে the speed of treatment is very important. আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজি সম্বন্ধে যদি আমরা একটু জানতে চাই তো তাহলে আমরা যদি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের যাদের রোলটা দেখতে চাই, এটা সংক্ষেপে যদি সাধারণ জনগণকে যদি আমি বুঝাতে চাই সেটা হচ্ছে যারা বিভিন্ন এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার ইমপ্লিমেন্টেশনস এবং স্ট্যান্ড প্রতিস্থাপন, যেটা বাংলাদেশে অনেকের কাছে হার্টের রিং পরানো বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত যারা তাদেরকে আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলে থাকি। তো আজকে আমাদের সাথে যে গেস্ট উপস্থিত হয়েছে ডক্টর আসিফ আদনান, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, এবং বর্তমানে ডক্টর আসিফ আদনান ইউকেতে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছে। সো আজকে আমাদের মূলত ইন্টারভেনশনাল কার্ডিওলজি নিয়ে ডক্টর আসিফ আদনান একটা সাধারণ দর্শকদের প্রতি একটা ইনসাইট তুলে ধরবে এবং আমি মনে করি তার আলোচনার মাধ্যমে দর্শকরা যারা সাধারণ রোগীরা আছেন তারা ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং এর যে সমস্যাগুলো সেগুলো সম্বন্ধে একটা ভালো ধারণা নিতে পারবে এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। তার ওয়েলকাম ডক্টর আসিফ আদনান এট সজীব ক্রিয়েটিভ স্টুডিও। ওকে, ধন্যবাদ সজীব। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ সজীব যে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ তুমি নিয়েছো এবং ইউ আর ডুইং ভেরি ওয়েল উইথ ভেরিয়াস টপিকস। সো আই থিংক আমরা যারা তোমাকে অনেকদিন ধরে চিনি বন্ধুরা, আমরা সবাই খুব গর্বিত সেটা নিয়ে তোমার জন্য। আর আজকে যে এই টপিকে আলোচনা করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছো, হ্যাঁ, দ্যাট ইজ প্রফেশনালি অবশ্যই সেটার সাথে আমি ইনভলভড। সো এটা নিয়ে কিছুটা আলোচনা করতে পারলে সেটা আই থিংক সাধারণ শ্রোতাদের এবং দর্শকদের জন্য কিছু ধারণা হয়তো আমি ক্লারিফাই করতে পারবো। থ্যাংক ইউ আসিফ। এখন আমি যদি পডকাস্টে যাওয়ার আগে, আমাদের পডকাস্ট সেশনটা সাজানো হয়েছে মোরলি ইন্টারভিউ বেসড পডকাস্ট। তো সেটা যাওয়ার আগে আমি যে দর্শকদেরকে একটু ডক্টর আসিফ সম্বন্ধে একটু আমি যদি তুলে ধরি তার কেরিয়ার পাথওয়ে এবং আমার সাথে তার সম্পর্ক। ডক্টর আসিফের সাথে আমি এবং ডক্টর আসিফ একই সাথে আমরা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করেছি। সো এটা আমার জন্য খুব একটা আনন্দের দিন যে আমার বন্ধু আমার প্ল্যাটফর্মে এসে কথা বলছে। এবং যেহেতু আমরা একসাথে পড়াশোনা করছি, ডক্টর আসিফকে আমাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এবং সেই বিষয়ে যদি আমি বলতে চাই, ডক্টর আসিফ খুবই মেধাবী একজন স্টুডেন্ট এবং খুব ফোকাস স্টুডেন্ট, যার অ্যাম্বিশন, যার চিন্তাধারাটা আমি বলবো সাধারণ মানুষের চেয়ে চিন্তাধারাটা অনেক বিরল ছিল এবং খুব সফলতার সাথে ডিএমসি এতে এমবিবিএস পাশ করার পরেই তার যে একটা লক্ষ্য ছিল যে ইউকেতে কার্ডিওলজিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং
সেই গন্তব্যস্থলেই ইউকেতে তার যাত্রা শুরু হয় এবং খুব সফলতার সাথে সে এখন ইউকেতে বর্তমানে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছে। এবং দর্শকদেরকে আরেকটি আমি বলে দিই, যেহেতু আমিও এখন কানাডাতে বসবাস করছি। সো অ্যাজ এ বাংলাদেশী হিসাবে বিদেশে স্পেশালিস্ট হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠাবান করা, স্পেশালি ডক্টর লাইনে, এটা খুবই বিরল। সো আমি মনে করি ডক্টর আসিফ আদনান আমাদের বাংলাদেশি কমিউনিটিতে একটা তার যেই প্রফেশনাল লাইফ এবং সেভাবে সমৃদ্ধ করছে। সো ওয়েলকাম ডক্টর আসিফ ওয়ান্স এগেইন এট সজীব ক্রিয়েটিভ স্টুডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসিফ, এখন আমরা যদি আমাদের মূল পডকাস্টে যেতে চাই, যেহেতু আমাদের সেই পডকাস্টে আমার যদি দর্শকদের মাঝে থেকে আমি কিছু সার্ভে করেছি এবং সেই সার্ভে অনুযায়ী আমি কিছু কোশ্চেনিয়ার তৈরি করেছি এবং ওই ভিত্তিতে যদি আমি একটু আলোচনা করি যে এই যে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, সেখানে হচ্ছে অনেকেই যারা কার্ডিওভাস্কুলার ডিজিজে যারা সমস্যা আছে তারা সাধারণত কার্ডিওলজিস্টের কাছে যায়। বাট এই যে ইন্টারভেনশনাল কার্ডিওলজি এই জিনিসটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট এবং অনেক মানে যেটা মেডিকেল টার্মে অনেকে পরিচিত, বা সাধারণ যারা আমাদের রোগীরা আছেন বা দর্শকরা আছেন তারা ইন্টারভেনশনাল কার্ডিওলজি সম্বন্ধে খুব একটা ভালো ধারণা নেই। তাহলে আমি এখন জানতে চাচ্ছি যে এই যে ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং কার্ডিওলজিস্টদের মধ্যে ডিফারেন্সটা কি, এবং আমাদের দেশে বা এখন বর্তমান সমাজে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যেহেতু তুমি ইউকেতে কাজ করছো, যে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের যে ডিমান্ডটা এখন এত বেশি কেন? সো এই বিষয়ে যদি একটু আমাদের একটু দর্শকদের মাঝে তুলে দাও। ধন্যবাদ। তো একটু ব্যাকগ্রাউন্ড অফ কার্ডিওলজি, যে কার্ডিওলজি যেমন আমাদের বিভিন্ন অর্গান সিস্টেমের মতো একটা স্পেশালিটি বহু আগে থেকে এস্টাবলিশড, এবং সবকিছুর মতোই সময় যত যাচ্ছে আমাদের অ্যাজ এ হিউম্যান সোসাইটি আমাদের জ্ঞানের পরিধি যত বাড়ছে, সবাই আমরা স্পেশালাইজড হয়ে যাচ্ছি। কারণ একজনের পক্ষে সবকিছু জানা, সবকিছু সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া এবং এক্সপার্টিস ডেভেলপ করা খুব ডিফিকাল্ট। তো কার্ডিওলজি, সমস্ত ইন্টারভেনশন কার্ডিওলজিস্টই কার্ডিওলজিস্ট। সো আমরা সবাই বিভিন্ন দেশ এবং ট্রেনিং স্ট্রাকচার কিছুটা ডিফারেন্ট। সেটা ইউকে হোক, ইউএসএ হোক, বাংলাদেশ হোক, অন্যান্য দেশ হোক, সবাই স্টার্টস ট্রেনিং এজ এ কার্ডিওলজিস্ট। এবং সেটাও এগেইন আমাদের বিভিন্ন দেশের মেডিকেল ট্রেনিং ইজ ভেরি ডিফারেন্ট। ইউকে ট্রেনিং কিছুটা মোর প্রোট্রাক্টেড, কারণ এখানে এখনো কিছুটা ধারণা যে সবাইকে আগে ভালো ফিজিশিয়ান হতে হবে। সো আমরা বেশ কিছু সময় স্পেন্ড করি জেনারেল মেডিসিনে। তারপরে there is a competitive process to become a cardiologist. তার মধ্যে তারপর আরেকটা কম্পিটিটিভ প্রসেসে একেকজনের পছন্দ, পার্সোনাল ইনক্লিনেশন এবং কিছুটা ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর ডিপেন্ড করে কেউ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হয়, কেউ ডিভাইস এক্সপার্ট হয়। যেমন তুমি কিছুক্ষণ আগে পেসমেকারের কথা বললে। তো আমি যাদের সাথে ট্রেনিং করেছি, আমার যারা সিনিয়র কনসালটেন্ট ছিল, তাদের অনেকে সবকিছুই করত। কিন্তু এখন আর সেটা খুব একটা দেখা যায় না। এখন যারা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মূলত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট তাদেরকেই বলে যারা করোনারি আর্টারি ডিজিজ যেটা, সেটা নিয়ে ডিল করে এবং স্টেন্ট প্রসিডিওরের সাথে ইনভলভড। যদিও আমরা কথা বলছি, কিন্তু গত ৫-৭ বছরে আরো চেঞ্জ হয়েছে। আমাদের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের মধ্যেও আবার সাব ডিভিশন তৈরি হচ্ছে। কারণ আমাদের দেশে এখনো সেটা অতটা চালু হয়নি। বাট ইউরোপে, আমেরিকাতে প্রচুর হার্ট ভালভ প্রসিডিউর, যেগুলির জন্য আগে ওপেন হার্ট সার্জারি একমাত্র উপায় ছিল, সেটাও স্ট্রাকচারাল ইন্টারভেনশনিস্ট, আমাদের ইন্টারভেনশন কার্ডিওলজির মধ্যে অনেকে আবার সেখানে এক্সপার্টিস ডেভেলপ করছে। সো টু কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, সমস্ত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টই ইজ এ কার্ডিওলজিস্ট। আমাদের সবারই কার্ডিওলজির যে মূল ভিত্তি সেটা তৈরি করতে হয়েছে। তারপরে কিছু অ্যাডিশনাল ট্রেনিং এবং যেটা বললাম দেশ এবং ট্রেনিং সিস্টেম ভিত্তিতে সেটার উপর ডিপেন্ড করে কেউ ইন্টারভেনশনিস্ট হচ্ছে, কেউ অন্যান্য কার্ডিওলজির অনেকগুলি এখন সাব ডিভিশন বা আমরা সাব স্পেশালিটি বলি তৈরি হয়েছে। যার যেখানে পছন্দ সেখানে গিয়ে সেই অভিজ্ঞতা এবং এক্সপার্টিস ডেভেলপ করছে। কারণ একজন রোগীকে ভালোভাবে লুক আফটার করতে হলে আসলে আমাদের সবার প্রয়োজন। আমি একা কাজ করতে পারি না। আমার অন্য সাব স্পেশালিটির যারা কলিগস আছে তাদেরকে নিয়ে, তাদের ওপিনিয়ন নিয়ে একটা পেশেন্টকে ডিল করতে হয়। দ্বিতীয় অংশের প্রশ্ন হচ্ছে এটা কেন এখন
জনপ্রিয়তা বা মানুষের এটা সম্বন্ধে জ্ঞান বাড়ছে। এখন হিস্টোরিক্যালি বলতে গেলে ইন্টারভেনশন কার্ডিওলজি ইজ অলসো কোয়াইট ওল্ড। সো ডক্টর আন্দ্রেস গ্রুনজিক, হি ওয়াজ এ জার্মান ডক্টর। 1976 এ সুইজারল্যান্ডে প্রথম করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করেন এবং সেই সময়ে এই ইন্টারভেনশন কার্ডিওলজির কনসেপ্টই ছিল না। যেই বেলুনটা ইউজ করে উনি একটা পেশেন্টের করোনারি আর্টারি ট্রিট করেন, he had to develop it in the kitchen of the hospital. সেখান থেকে আমরা এখন বহু দূরে চলে এসেছি। এভরিথিং ইজ মাচ মোর অ্যাডভান্সড। কিন্তু অ্যাজ এ স্পেশালিটি সেই গ্রুনজিগের প্রথম অ্যাঞ্জিওপ্লাস্টি দিয়ে ইন্টারভেনশন কার্ডিওলজির যাত্রা এবং উইদিন মেডিকেল ফ্র্যাটার্নিটি বা মেডিকেল স্পেশালিটি দ্যাট ওয়াজ এ ভেরি ইউনিক থিং। এর আগে কিছু, কিছু জিনিস ধারণা করা ছিল যে একেবারেই একটা চলন্ত একটা বিটিং হার্টকে ওই সময়ে অ্যাক্টিভলি ট্রিট করা উইদাউট এ ওপেন হার্ট সার্জারি, উইদাউট অ্যানেস্থেসিয়া এটা কল্পনার বাইরে ছিল। বাট গ্রুনজিগ স্পেন্ড এ লট অফ টাইম ইন হিজ ল্যাব বিভিন্ন জায়গা থেকে এক্সপেরিমেন্ট এবং কিছু পেরিফেরাল অ্যাঞ্জিওপ্লাস্টিও তখনই ডেভেলপ করেছিল যে পায়ের আর্টারি ন্যারো হয়ে গেলে সেইটার থেকে কিছুটা কনসেপ্ট নিয়ে সেই করলো। যদিও স্টেন্ট প্রসিডিওর ডেভেলপ করেছে অনেক পরে লেট 90s এ এবং কিছু মেডিকেশন ডেভেলপ করেছে যাতে প্রসিডিউর হ্যাজ বিকাম সেফার। সো আর্লি 2000 থেকে ইন্টারভেনশন কার্ডিওলজি এক্সপ্যান্ড করেছে অনেক র্যাপিডলি। কারণ আমরা অনেক বেশি পেশেন্টকে অনেক অল্প সময়ে ইমার্জেন্সিতে ট্রিট করতে পারি। সবার জন্য সবকিছু প্রযোজ্য না, কিন্তু যখন পারা যায় তখন সেটা অনেক বেশি ইউজফুল সেই পার্টিকুলার পেশেন্টের জন্য। এবং সেভাবে ইন্টারভেনশন কার্ডিওলজি ডেভেলপ করছে। আর দ্য মোস্ট ইম্প্যাক্টফুল অবদান ইন্টারভেনশন কার্ডিওলজির হচ্ছে অ্যাকিউট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। কারণ অ্যাকিউট হার্ট অ্যাটাক যখন হয়, যেই মুহূর্তে একটা পেশেন্টের আর্টারি কমপ্লিটলি ব্লকড হয়ে যাচ্ছে, সেই সময় থেকে there is a timer starts. যত তাড়াতাড়ি সেই আর্টারিটা ওপেন করে ফেলা যাবে, তত তার লং টার্ম ড্যামেজ কম হবে। এবং সেইটাই আমার কাজের 70% বাল্ক লোড ইজ অ্যাকিউট হার্ট অ্যাটাক। এবং মোস্ট অফ দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজে এখন 24/7 অ্যাকিউট হার্ট অ্যাটাক সার্ভিস আছে। পেশেন্টের সেরকম অ্যাকিউট হার্ট অ্যাটাকের একটা সার্টেন ক্যাটাগরি আছে, যেটাকে আমরা ST এলিভেশন MI বলি, যার ইমপ্লিকেশন হচ্ছে যে একটা আর্টারি সম্পূর্ণ বন্ধ। এবং টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনালি যে উইদিন 2 hours উই হ্যাভ টু ওপেন আপ দ্য আর্টারি। অথবা আমার হসপিটালের বাইরে পেশেন্ট থামার পরে উইদিন 60 minutes আই হ্যাভ টু ওপেন আপ দ্যাট আর্টারি। এবং সেখানেই সবচেয়ে বড় বেনিফিট, সেখানে একটা পেশেন্টের ভবিষ্যতের স্বাস্থ্যগত সবচেয়ে বড় পজিটিভ ইমপ্লিকেশন ইন্টারভেনশন কার্ডিওলজি দিতে পারে। সো থ্যাংক ইউ আসিফ। চমৎকারভাবে ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং কার্ডিওলজিস্টদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা তুলে ধরার জন্য, এবং কেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের ডিমান্ড এখন বাড়ছে, যে আমাদের যে অ্যাকুইট যে কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং যে হার্ট অ্যাটাক গুলোকে সেগুলোর সাথে সাথে যে নিরূপণ করে এটা যে ট্রিটমেন্ট দেওয়ার প্রসেসটাকে, এটা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা খুব দক্ষতার সাথে করে থাকে এবং এতে আমাদের যে লাইফ লসটা সেটাকে অনেকভাবে মিটিগেট করা যায়। সো থ্যাংক ইউ ফর ইউর নাইস কনভারসেশন, এবং মনে করি যে দর্শকদের তোমার এই ইনসাইটের মাধ্যমে তারা এই কার্ডিওলজি এবং ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্টদের মধ্যে যে একটা ডিফারেন্স সেটা বুঝতে পারবে। তো আমার এখন দ্বিতীয় যে প্রশ্ন, তোমার এই কথার সূত্রপাত ধরে যেটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে যেই একটা যে এই যে হার্ট অ্যাটাক হচ্ছে, এবং আমাদের দেশে যে মোস্ট অফ দ্য রোগীদের সাথে আমি যখন কথা বলেছি, যেহেতু আমি ফ্রিকুয়েন্টলি বাংলাদেশে যাই এবং আমার একটা এরিয়া একটা ইন্টারেস্ট থাকে, সেই হিসাবে অনেকের চিন্তাধারা হচ্ছে যে যদি আমি কার্ডিওলজিস্টদের কাছে যাই তাহলে প্রথমেই তারা ওই যে এনজিওগ্রাম করতে বলে, এবং এরপরে দেখা যাচ্ছে যে তাদের চিন্তাধারা মানে ডক্টরদের সাথে যে রিকমেন্ডেশনটা তারা পায় তাদের হচ্ছে যে আপনাকে হয়তোবা হার্টের রিং, যেটা বাংলাদেশের সাধারণ মানুষরা যেটা বুঝে থাকে, যেটা স্ট্যান্ড বলি আমরা, সেই জিনিসটাকে এর ব্যাপারে তাদেরকে মূলত রিকমেন্ডেশন দেওয়া হয়। তো এটা অনেকটা রোগীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমাদেরকে এখনই এটা করতে হবে, আমি তো সুস্থ বোধ করতেছি বা আমি তো কোনো ইয়ে হচ্ছে না, মাঝে মাঝে একটু খারাপ ফিল করি, তাই এটা কি সত্যিকারে আমাদের স্ট্যান্ডে যেতে হবে? তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে অ্যাজ ইউর মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী, যে একজন রোগীকে কোন সময় ওষুধের মাধ্যমে এই যে হার্টের যে প্রবলেমটাকে সেটাকে
ট্রিটমেন্ট করা যায় এবং কোন পরিস্থিতিতে তাকে স্ট্যান্টের মতো জায়গায় তাকে নিয়ে যেতে হবে বা কি পরিমাণ ব্লকেজ থাকলে সেই জন্য পেশেন্টটাকে রিকমেন্ডেশন করা হবে যে দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ যে আমাদের ইনভেসিভ প্রসিডিউরে যেতে হবে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা খুব ছোট কথায় জবাব দেয়া ডিফিকাল্ট এই কারণে যে there is every time there is a debate about it আমাদের সায়েন্টিফিক এরিনাতেই। খুব সাধারণভাবে বললে আম একটু আগে আমি যেটা বললাম যে আমার কাজের 80% বা 75% বাল্ক হচ্ছে অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে। সেটা একটা ডিফারেন্ট সিনারিও যেখানে একটা পেশেন্টের আমরা ধারণা করছি ইসিজি যে বুকে ব্যথার ধরন ইয়ে করে যে তার এখন একটা হার্ট অ্যাটাক হচ্ছে বা খুব রিসেন্ট টাইম উইদিন দ্য লাস্ট ফিউ ডেজ তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। সেখানে অ্যাঞ্জিওগ্রাম বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই করাটা রিকমেন্ডেড বেসড অন এভিডেন্স এবং তারপরে সেটার ফলাফলের উপরে ডিপেন্ড করবে সাবসিকুয়েন্ট ট্রিটমেন্টটা কি হবে। এই কারণে যে অ্যাকিউট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আম একটা পেশেন্টের ইমিডিয়েট পিরিয়ডে সাবসিকুয়েন্ট বা রিকারেন্ট হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেশি থাকে এবং এসব পেশেন্টের বেশিরভাগের ক্ষেত্রেই অ্যাঞ্জিওগ্রামের পরে দেখা যায় যে আ আমরা যেটাকে বলি সিগনিফিক্যান্ট ন্যারোইং থাকে ইম্পোর্টেন্ট এরিয়াতে এবং কারণ হার্টের আর্টারি হচ্ছে একটা অনেকটা গাছের মতো। একটা গাছের গোড়া বা বড় ব্রাঞ্চে যখন মেজর ন্যারোইং থাকে সেটা ইজ মাচ মোর ইম্পোর্টেন্ট দেন ফার্দার ডাউনস্ট্রিম যখন ন্যারোইং থাকে। এখন সেটা একমাত্র বোঝার জন্য উপায় হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম এবং ট্র্যাডিশনালি এবং এখনো একটা ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাম যেটা সেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। তারপরে আমরা ডিসাইড করি তার ফলাফলের উপরে যে এই পেশেন্টকে কিভাবে চিকিৎসা করা উচিত। একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট বা স্টেন্টিং প্রসিডিওর সেটা কিন্তু অসুখের পুরো চিকিৎসা করছে না। অসুখটা কিন্তু ইজ এ মেটাবলিক এবং অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ যেটা সারা শরীরে। আমরা যেটা খুব ক্যাজুয়ালি আমাদের অনেক সময় জোকের মতো আমরা প্লাম্বিং এর কাজটা করছি। হ্যাঁ? একটা রাস্তা বা নালী ন্যারো হয়ে গেছে আমরা সেটার ব্লাড ফ্লো ইমপ্রুভ করছি। কিন্তু সেটা কিন্তু একটা পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। দ্যাট ইজ নট দ্য হোল ট্রিটমেন্ট। পেশেন্টের যদি অ্যাকিউট হার্ট অ্যাটাক হয় তখন অথবা অ্যাকিউট হার্ট অ্যাটাক না হলেও যাদের হয়তো আমরা যেটাকে স্টেবল অ্যানজাইনা বলি যে তাদের কিছু অ্যাক্টিভিটি করলে মোস্ট টিপিক্যালি যে বুকে ব্যথা হয় আবার ভালো হয়ে যায় রেস্ট নিলে। সবকিছুর ক্ষেত্রেই কিন্তু মেডিকেল থেরাপিটা ইজ প্রাইমারিলি মোস্ট ইম্পোর্টেন্ট। হ্যাঁ? পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করা, পেশেন্টের প্রিভেন্টিভ থেরাপি দ্যাট ইজ স্টিল দ্য কর্নারস্টোন। তারপরে আমরা পেশেন্টদের অ্যাঞ্জিওগ্রামের উপর ডিপেন্ড করে কোনো পেশেন্টের তারপরেও কিছু ন্যারোইং থাকলেও ওভারঅল প্রসিডিউরাল রিস্ক এবং বেনিফিট চিন্তা করে ধারণা করা হয় যে মেডিকেল থেরাপি স্টিল বেটার। অ্যাবাউট 20% পেশেন্টের ক্ষেত্রে এট লিস্ট ওয়েস্টার্ন পপুলেশনের সেটার কিছুটা ভেরিয়েশন আছে আমি একটু পরে এক্সপ্লেইন করব। যে 20-25% পেশেন্টের ক্ষেত্রে বাইপাস সার্জারি সিমস টু বি বেটার। বাকি গ্রুপটার ক্ষেত্রে দেখা যায় যে টার্গেটেড স্টেন্টিং প্রসিডিউর সিমস টু বি দ্য সিম্পল এবং কুইক অপশন। অ্যালং উইথ দ্য মেডিকেল থেরাপি পেশেন্টের অ্যালং উইথ দ্য ফ্যাক্ট যে তাদের রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করা হচ্ছে, তখন তাদের লঙ্গার টার্ম আউটকাম ইজ বেটার দেন অনলি যদি শুধু তাদেরকে ওষুধ দেয়া হয়। সেই ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাকিউট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে। আর যেসব পেশেন্টরা এমনিতে ভালো আছেন কিন্তু তাদের মাঝে বুকে ব্যথা হচ্ছে, অ্যানজাইনা পেইন হচ্ছে, তাদের মেজরিটির ক্ষেত্রে আম এক্সেপ্ট সাম এক্সেপশন কিন্তু আসলে এখনকার কারেন্ট এভিডেন্স এবং আ সেটা অনেক চেঞ্জ হয়েছে গত ১০-১৫ বছরে। ট্রায়ালস আফটার ট্রায়ালস হ্যাভ শোন যে অ্যাকচুয়ালি তাদের যদি মেডিকেল থেরাপি দিয়ে তাদের সিম্পটম কন্ট্রোল করা যায়, মেজরিটির ক্ষেত্রে সার্জারি বা স্টেন্টিং কোনটারই রোল খুব লিমিটেড। এখন সেটা কিছুটা আমাদের বাংলাদেশী বা সাউথ এশিয়ান পপুলেশনের কনটেক্সটে একটু ডিফারেন্ট। এই কারণে যে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এবং আমি ইস্ট মিডল্যান্ডস এ ট্রেনিং করেছি। বার্মিংহামে আই স্টার্টেড এজ এ কনসালটেন্ট যেখানে অনেক বাংলাদেশী এবং পাকিস্তানি ইন্ডিয়ান পপুলেশন ছিল। আমাদের জেনেটিক্যালি আমাদের দেখা যাচ্ছে যে ইভেন when we are 40s 50s ডিজিজ প্যাটার্ন ইজ মাচ মোর এক্সটেন্সিভ যে অনেক পেশেন্টেরই দেখা যায় যে অনেক এক্সটেন্সিভ ডিজিজ তাদের অ্যাকচুয়ালি সার্জারির
প্রপোর্শন অনেক বেশি লাগে। কারণ যখন মাল্টিপল আর্টারিতে ন্যারোয়িং, বেশিরভাগ ক্ষেত্রে স্টেন্টিং লং টার্ম ইজ নট অলওয়েজ দ্য বেস্ট সলিউশন। সেক্ষেত্রে দেখা যায় সার্জারি ইজ এ বেটার অপশন ইন মেনি কেসেস। সো স্টেন্টিং অ্যাকিউট ক্ষেত্রে ডেফিনিটলি লাইফ সেভিং, অ্যাকিউট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বা অ্যাকিউট ছোট মিনি হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও। কিন্তু স্টেবল পেশেন্টের ক্ষেত্রে ইটস এ কেস বাই কেস ডিসকাশন, এবং উভয় ক্ষেত্রেই পেশেন্টের প্রিভেন্টেটিভ থেরাপি ইজ দ্য কি। একজন যদি স্মোকিং কন্টিনিউ করতে থাকে, যেই চিকিৎসাই আমরা দেই সবগুলিরই পজিটিভ এফেক্ট সিগনিফিকেন্টলি রিডিউসড হয়ে যাবে। একজন যদি ডায়াবেটিক বা হাইপারটেনসিভ হয়ে থাকে, তাদের কোলেস্টেরল যদি অনেক বেশি থাকে, সেগুলি যদি আমরা কন্ট্রোল না করি, যেই চিকিৎসাই দেয়া হোক মেকানিক্যালি, কারণ সার্জারি হোক, বাইপাস সার্জারি হোক বা স্টেন্টিং হোক, সেটা একটা মেকানিক্যাল ট্রিটমেন্ট। কিন্তু বায়োলজিক্যাল যে ডিজিজ প্রসেস আছে, সেটাকে কিন্তু কোনোটাই অ্যাড্রেস করছে না। সেটা অ্যাড্রেস করছে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন এবং রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন। সো সেই ট্রিটমেন্টগুলি যদি ঠিকভাবে না হয়, তাহলে আমি যাই করি সেটার ফলাফল আশানুরূপ হবে না। থ্যাংক ইউ আসিফ। চমৎকারভাবে এই যে কমপ্লিকেটেড যেই আমাদের যে ধারণাটাকে এটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। এখন তোমার এই আলোচনার সাথেই আমি যদি একটু বলতে চাই, যেমন আমি যেহেতু বাংলাদেশের আগেই বলেছি দর্শকদেরকে, আমি অনেক সময় বাংলাদেশে frequently যাই এবং বিভিন্ন রোগীদের সাথে কথা বলা হয়। তো অনেকের যেটা কমপ্লেইন যে স্পেশালি আমাদের বাংলাদেশের রোগীদের যদি আমরা দেখি বিভিন্ন হসপিটাল পরিপ্রেক্ষিতে যে, যে স্ট্যান্ড তারা ইমপ্লিমেন্ট করেছে, বাট অনেকের ধারণা যে এরপরে কেন আমি সুস্থ হচ্ছি? সো আমি তোমার কাছে যেটা প্রশ্ন রাখতে চাই, স্ট্যান্ডটাকে যে এই যে ইমপ্লিমেন্টেশন করা হলো, আ তার তার হার্টের যে ব্লকেজটাকে সারানোর জন্য। তো এটা মানে কি সে একজন সুস্থ জীবনযাপন করতে পারবে? যেমন রিসেন্টলি আমি যদি দেখি যে আমাদের যে প্লেয়ার তামিম ইকবালের উনি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল এবং সেখানে ইনস্ট্যান্টলি প্রতিস্থাপন করেছিল। তো এই ধরনের একজন পেশেন্ট এর ক্ষেত্রে বা যারা ধরেন কর্মক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করতে হচ্ছে, চলাচল করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে স্ট্যান্ড যদি প্রতিস্থাপন করা হয়, সেক্ষেত্রে তাদের লাইফস্টাইলটা কেমন হবে? তারা কি সম্পূর্ণ সুস্থ মানুষের মতো লাইফ লিড করতে পারবে? বা তাদের কিছু ঝুঁকি আছে বা আ এটা আবার না যে এটা রিকভারি চান্স অনেক কম। এই বিষয়ে যদি একটু ইনসাইট তুলে ধরো। আম ২ টা ব্যাপার। একটা হচ্ছে যে আসলে আমাদের যেই চিকিৎসাটা আমরা দিচ্ছি তার উদ্দেশ্যটা কি? এবং হার্টটা কি? হার্টটা হচ্ছে একটা পাম্প। হ্যাঁ? ওয়ার্লড এর মোস্ট এফেক্টিভ পাম্প। কারণ সেই অ্যাম কনসেপশন এর 16 উইকস অনওয়ার্ডস ইটস স্টার্টিং টু বিট অ্যান্ড টিল ইউ আর ডেড ইটস বিটিং। এখন একটা হার্ট অ্যাটাক যখন কারো হয়, সেই ক্ষেত্রে যদি তার হার্টের মাসেলের পার্মানেন্ট ড্যামেজ অনেক বেশি হয়ে যায়, যে কারণে অ্যাকিউট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দ্য স্পিড অফ ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। কারণ স্টেন্টিং প্রসিডিউর করা তাড়াতাড়ি অ্যাকিউট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তাড়াতাড়ি করার উদ্দেশ্যই হচ্ছে সেই ড্যামেজটাকে লিমিট করা। কিছুটা ড্যামেজ প্রত্যেকেরই হয়। খুব ফরচুনেট পেশেন্ট যারা অনেক তাড়াতাড়ি আসে এবং চিকিৎসাটা খুব র‍্যাপিডলি হয় এবং আনকমপ্লিকেটেড হয়, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে এবং সেটাও একটা গুড প্রপোর্শন অফ পেশেন্ট, যে হার্টের পাম্পিং ফাংশন স্টিল রিমেইনস কোয়াইট ওয়েল। এবং দ্যাট ইজ দ্য ফ্যাক্টর হার্টের ক্ষেত্রে যেটা লং টার্ম একটা মানুষের লংজেভিটি এবং তারা কিভাবে ফিল করবে সেটা ম্যাক্সিমাম ডিফাইন করে। কারণ একজনের যদি হার্ট অ্যাটাক হয়ে পার্মানেন্ট মাসল ড্যামেজ হয়ে যায়, যদিও স্টেন্ট করাতে তার কিছুটা রিকভারি হতে পারে, কারণ কিছু মাসল তারপরেও রিকভার করে। পার্মানেন্ট ড্যামেজে হয়তো তারা তখনো যায়নি। আ সেই পার্মানেন্ট ড্যামেজ থেকে রিকভার করা আর সম্ভব হয় না। সেটা একটা কারণে অনেক পেশেন্ট সব চিকিৎসার যদি সময় মতোও হয়, আনফরচুনেটলি দেখা যায় যে আম প্রকৃতির কাছে আমরা হেরে যাই। কিন্তু সেক্ষেত্রেও প্রচুর অন্য চিকিৎসা আছে যেগুলি তাদেরকে অ্যাম যাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা দেয়া হয় এবং অনেক পেশেন্ট ফেয়ারলি অ্যাক্টিভ লাইফস্টাইলে ফিরে আসতে পারে। যেসব পেশেন্টের স্টেন্টিং প্রসিডিউর শুধু অ্যানজাইনার জন্য করা হয়, যাদের হার্ট অ্যাটাক হয়নি এবং ধরে নিলাম যে তাদের হার্ট ফাংশনও ভালো, তাদের ক্ষেত্রেও এটা বুঝতে হবে যে স্টেন্ট প্রসিডিউর গুলি শুধুমাত্র বড় হার্টের আর্টারির বড়গুলির ক্ষেত্রে লং টার্ম রেজাল্টটা ভালো হয়। অনেক পেশেন্টেরই ছোট অংশে ব্লাড ভেসেলের সমস্যা হয়ে যায়।
সেটা ওষুধ ছাড়া আসলে তাদের পুরোপুরি ইমপ্রুভমেন্ট হয় না। হাউএভার ইন জেনারেল আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স বা আমাদের সেন্টারের ব্যক্তিগত সেন্টার এক্সপেরিয়েন্স বলা যায় যে মোর দেন 50-60% পেশেন্ট তাদের নরমাল লাইফে ফিরে যেতে পারে। অনেক পেশেন্ট যারা হয়তো আ জাস্ট ফর অ্যান এক্সাম্পল আ আমি গত সপ্তাহের ক্লিনিকে আমার এক পেশেন্টকে দেখলাম। আ সে 52 ইয়ার্স ওল্ড। এই ওয়েস্টার্ন পপুলেশনে প্রিটি ইয়াং বলি আমরা। এবং হি ইউজড টু বি a ম্যারাথন রানার বাট ভেরি হেলথি বাট তারপরেও দুঃখজনকভাবে তার ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরেমিয়া ছিল এবং তার ম্যাসিভ হার্ট অ্যাটাকের জন্য তাকে আমরা চিকিৎসা করি ৩ মাস আগে। এই গত সপ্তাহে দেখলাম হি হ্যাজ গন ব্যাক টু ডু হাফ ম্যারাথন উইথআউট এনি প্রবলেম। সো দ্যাট ইস দ্য গুড পার্ট অফ দ্য স্টোরি। কিন্তু আনফরচুনেটলি দেয়ার উইল বি এ প্রপোর্শন অফ পেশেন্ট যাদের সেই পরিমাণ রিকভারি হবে না। এবং আবার একটু আগের যে জবাবটা দিলাম সেটা, এটা কিন্তু স্টেন্ট বা সার্জারিও যদি কারো করা হয়, আমরা শুধু ব্লাড ফ্লোটাকে নরমাল করার চেষ্টা করছি। ডিজিজ প্রসেসটাকে কিন্তু এর কোনটাই এফেক্ট করছে না সরাসরি। ডিজিজ প্রসেসের জন্য তার লাইফস্টাইল গ্র্যাজুয়ালি অ্যাক্টিভ লাইফস্টাইলে ফিরে যেতে হবে। তাদের যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকে যেটা এশিয়ান পপুলেশনের ক্ষেত্রে এট লিস্ট 40% হার্ট পেশেন্টরা টেন্ডস টু বি ডায়াবেটিক, সেটার কন্ট্রোল ইমপ্রুভ করতে হবে। তাহলে গ্র্যাজুয়ালি বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই আমরা এক্সপেক্ট করব যে তারা মোটামুটি নরমাল লাইফে ফিরে যেতে পারে। হ্যাঁ, একবার হার্ট অ্যাটাক হওয়ার পরে বা হার্ট ডিজিজ যাদের এক্সটেন্সিভ হার্ট ডিজিজ আছে তাদের সবসময়ই যার এই অসুখটা নেই তাদের থেকে রিস্ক কিছুটা বেশি থাকবে। কিন্তু সেটা মডার্ন মেডিসিন প্লাস স্টেন্টিং অর সার্জারি অ্যাজ এ কম্বিনেশন অনেকটাই মিটিগেট করে ফেলা যায়। থ্যাংক ইউ আসিফ। চমৎকারভাবে তোমার এই যে স্ট্যান্ড প্রসিডিওর এবং এই যে এর সাথে যে সম্পর্কিত যে কোশ্চিন দর্শকদের সেটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। এখন তোমার এই কথা প্রসঙ্গে আমি যদি বলি যে আমাদের দেশের একটা বড় অংশ যে স্পেশালি তুমিও যেহেতু ইউকেতে তুমি বললা যে বার্মিংহামে একটা বড় এশিয়ান পপুলেশনকে তুমি ফেস করতে হয় যেটা হচ্ছে ধরো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। যাদের এই কমিউনিটিতে আমাদের ডায়াবেটিক্সের একটা বড় ফ্যাক্টর কাজ করে। যেটা হচ্ছে আমাদের হার্টের জন্য একটা বড় মানে রিস্ক ফ্যাক্টরের জন্য একটা বড় অংশ কাজ করে ডায়াবেটিক্স। তো অ্যাজ এ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসাবে তুমি এই ডায়াবেটিক্স এর সাথে তোমার যে এই যে হার্টের যে সমস্যাটা কার্ডিওভাস্কুলার ডিজিজ যে হচ্ছে, এটাকে তুমি যদি একটু দর্শকদের মাঝে তুলনা করো, কিভাবে ডায়াবেটিক্সটা রিস্ক ফ্যাক্টরটাকে বাড়িয়ে দেয় আমাদের? তো ধন্যবাদ এবং এইটা মানে শুধু আমি ইন্টারভেনশন কার্ডিওলজি ফিল্ডে না, কার্ডিওলজিস্ট বা যেকোনো ভাস্কুলার স্পেশালিস্ট সেটা স্ট্রোক ফিজিশিয়ান হোক বা যাদেরকে আমরা ভাস্কুলার সার্জন বলি, পায়ের আর্টারি যাদের ন্যারো হয়ে যায় যারা ডিল করেন। এই সবকিছুর ক্ষেত্রেই যেটা আমরা বলি মডিফায়েবল এবং নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। একটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে জেনেটিক প্রিডিসপোজিশন যেটা দেখা যায় যে আমাদের সাউথ ইস্ট এশিয়ান পপুলেশনদের এমনি একটু বেশি থাকে এবং there are possibly factors যেগুলি এখনো আমরা পুরোপুরি আলাদা করতে পারিনি। কিন্তু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে স্মোকিং এর পরে ডায়াবেটিস হচ্ছে one of the biggest thing যেটা অনেক সময় overlooked হয়ে যায়। আ আনফরচুনেটলি জেনেটিক্যালি সাউথ ইস্ট এশিয়ান পপুলেশনের মধ্যে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের প্রপোর্শনটা বেশি। বাট সেটা কিছুটা অলসো লাইফস্টাইল রিলেটেড। কারণ বেশিরভাগ পেশেন্টই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক এবং এখন যদিও সবকিছু মেডিসিনে কোনো কিছুই ১০০ ভাগ না। মানুষের হেলথ এর ব্যাপারে আমরা সবকিছু ১০০ ভাগ জানি না। এটা লার্জলি অ্যাকসেপ্টেড যে টাইপ 2 ডায়াবেটিস যেটা সেটা রিভার্সিবল। রিভার্সিবল কেন? এই কারণে যে টাইপ 1 ডায়াবেটিস যেটা যাদের অনেক অল্প বয়সে ডায়াবেটিস ডেভেলপ করে কারণ তারা তাদের শরীর বা প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেট করতে পারে না, সেলগুলি কাজ করে না। whereas টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে লেটার এইজে এবং সেটা ডেভেলপ করে কিছু ডায়েটারি এবং ফিজিক্যাল লাইফস্টাইলের হ্যাবিটের কারণে। এবং সেটার সাথেই আমাদের সাউথ ইস্ট এশিয়ান পপুলেশনের যে সম্পর্ক সেটা বেশি। কারণ আমাদের বাংলাদেশে বা এখানেও দেখা যায় যে আমরা ইমিগ্রেন্ট পপুলেশন আমাদের লাইফ ইজ মোর স্ট্রেসফুল। আমরা প্রপোর্শনেটলি এক্সারসাইজ অনেক কম করি এবং তারপরে হচ্ছে আমাদের ডায়েট। আমাদের ডায়েটে রিফাইন্ড কার্বোহাইড্রেটের পরিমাণ প্রপোর্শনেটলি অনেক বেশি। এই ফ্যাক্টরগুলির কারণে আমাদের পপুলেশনের মধ্যে ডায়াবেটিসের হার
এখন ডায়াবেটিসের সমস্যা যেটা হচ্ছে এটা কিন্তু শুধু সুগার লেভেল না। হ্যাঁ? এটাকে আমরা বলি একটা মেটাবলিক কন্ডিশন এবং এটা প্রতিটা সেলকে এফেক্ট করে। প্রতিটা সেল কিভাবে সে সুগার প্রসেস করবে এবং যেটা হয় যে আ যখন যাদের কোলেস্টেরল এমনিতেও অত বেশি না কিন্তু তাদের যদি রিফাইন্ড কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে ডায়েটে, দ্যাট eventually turns into cholesterol in the body in the wrong way. সো সেই কারণে এখন অনেক জোর দেয়া হয় যে একই রকম যেরকম কোলেস্টেরল কমানো যেরকম জরুরি, রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যা কাট ডাউন করা অনেক জরুরি। কারণ অনেক ক্ষেত্রে এবং প্রচুর ক্লিনিক্যাল ট্রায়াল আছে যে অনেকে তাদের টাইপ 2 ডায়াবেটিসকে রিভার্স করতে পেরেছে বাই ইমপ্রুভিং ডায়েট অ্যান্ড এক্সারসাইজ এবং অ্যাজ এ রেজাল্ট তাদের হার্টের রিস্ক, হার্ট অ্যাটাকের রিস্ক, স্ট্রোকের রিস্ক সব কমে গিয়েছে। আম এই কারণে যে এই সেলুলার লেভেলে ডায়াবেটিস এফেক্ট করে এবং আনফরচুনেটলি এটা শুধু ডিজিজ তৈরির ক্ষেত্রে না, চিকিৎসার ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি করে। ডায়াবেটিক পেশেন্টদেরকে বাইপাস বা স্টেন্টিং করলেও সেটার রেজাল্ট কোয়াইট অফটেন আশানুরূপ হয় না। এই কারণে যে স্টেন্ট প্রসিডিউরের একটা রি-ন্যারোইং রেট আছে। কারণ একটা মেটাল স্টেন্ট আ স অনেকের ক্ষেত্রেই বডি রিঅ্যাক্ট করে টু অ্যান এক্সটেন্ট যদিও স্টেন্ট টেকনোলজি অনেক ইমপ্রুভ করেছে যে সেটাকে কিছুটা সাবডিউট করার জন্য। কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে সেই রি-ন্যারোইং রেট অফ স্টেন্ট অলমোস্ট ডাবল এরও বেশি। সিমিলারলি তাদের বাইপাস করা হলেও দেখা যায় যে তাদের যে ছোট, ছোট আর্টারি যেগুলি বাইপাস বা স্টেন্ট কোনটাই কাজে লাগে না, সেগুলি ডিসফাংশনাল হয়ে যায় অনেক তাড়াতাড়ি। যে কারণে অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদের আমরা যাই চিকিৎসা করি তাদের কিছুটা অ্যানজাইনার সিম্পটম থেকেই যায়। তখন সেটা ওষুধ ছাড়া আর কোনো উপায় থাকে না। তো ডায়াবেটিসের মূল সমস্যা যেটা যে এটা সেলুলার লেভেলে এফেক্ট করে এবং সেটা শুধু কিন্তু আমরা যদিও আই এম এ কার্ডিওলজিস্ট এবং হার্ট আমার ইয়ে, কিন্তু আমরা অ্যাজ এ জেনারেল আমরা এটাকে ভাস্কুলোপ্যাথি বলি। হ্যাঁ? সেটা শরীরের বিভিন্ন জায়গার ব্লাড ভেসেলকে যেভাবে হার্টের আর্টারিকে এফেক্ট করবে, একইভাবে ব্রেইনের আর্টারি বা যে আমাদের গলার কাছে যে মূল আর্টারি যেটা ব্রেইনে ব্লাড ফ্লো করে, যেটা স্ট্রোকের ওয়ান অফ দ্য মেইন কারণ, একইভাবে এফেক্ট করে এবং অনেক সময় দুঃখজনক হলেও দেখা যায় যে একই পেশেন্টের সবগুলি অর্গানই বিভিন্নভাবে এফেক্ট হয়ে যায় সেই ডায়াবেটিসের কারণে। তো সেজন্য যাদেরই এই ধরনের ভাস্কুলার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিসের কন্ট্রোল ইমপ্রুভ করা ইজ এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট। না হলে ট্রিটমেন্ট ফেইল করার রেট অনেক বেশি। সেটা যেই হোক, যেই ট্রিটমেন্টই হোক। থ্যাংক ইউ আসিফ। এখন আমি একটু ডিফারেন্ট ভাবে কথা বলতে চাই। এই এই যে আমরা দেখি যে পেশেন্টের বিভিন্ন ধরনের পেশেন্ট আসলে তো হসপিটালে যখন কাজ করা হয় তখন তো আসলে সুস্থ মানুষ হসপিটালে আসে না। এটা যেই হসপিটাল, ইউকে হসপিটাল হোক, কানাডার হসপিটাল হোক, ইউএস এর হসপিটাল হোক আর বাংলাদেশের হসপিটাল হোক। তো তোমার যে অভিজ্ঞতা অনুযায়ী এখন আমি একটু মোর টেকনিক্যাল কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে এই যে আমাদের যে চ্যালেঞ্জ পার্টটা, এই যে বিভিন্ন ধরনের ডায়াবেটিকস পেশেন্ট বা এই যে ভাস্কুলার ডিজিজ আছে বিভিন্ন ধরনের বা এবং আমাদের দেশে যে এখন কিডনির সমস্যাটা অনেক হাই, কিডনি প্রবলেম। এই ধরনের পেশেন্টকে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় যে স্টেন্ট প্রসিডিউর করার জন্য? তো এটা যদি তোমার এক্সপেরিয়েন্সটাকে যদি একটু তুলে ধরো দর্শকদের কাছে। ধন্যবাদ। সো টেকনিক্যাল চ্যালেঞ্জের কথা বলতে গেলে আ ডায়াবেটিক পেশেন্টরা ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে কিডনি ফেইলিউর এর প্রপোরশন আরো বেশি থাকে। সো সেটার ক্ষেত্রে আমরা যখন স্টেন্টিং প্রসিডিউর করি, আমরা যেটাকে আমরা ডাই বলি বা কন্ট্রাস্ট বলি, সেটা ইউজ করতে হয় এবং সেটা কিডনির জন্য ক্ষতিকর। সো যেইসব পেশেন্টের কিডনি ফেইলিউর তাদের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হয় এবং অনেক ক্ষেত্রে একটা স্মল প্রপোর্শন অফ পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিডনি ফাংশন আরো সাবসিকুয়েন্টলি ডিটেরিয়েট করতে পারে এবং সেটা পেশেন্ট বাই পেশেন্ট আমাদেরকে সেই রিস্ক বেনিফিট অ্যাসেস করতে হয়। অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের কিডনি ফাংশন এত খারাপ থাকে যে যদিও তাদের হয়তো একটা হার্ট অ্যাটাক হয়েছে, ওভারঅল ব্যালেন্সে মনে হয় যে যদি ছোটখাটো হার্ট অ্যাটাক হয় তাদেরকে শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করাটাই সেফার। কারণ আমার সেই অ্যানজিওগ্রাম এবং স্টেন্টিং প্রসিডিউরে আমি যে কন্ট্রাস্ট ইউজ করব, সেটাতে তাদের কিডনি ফাংশন হয়তো আরো ডিটেরিয়েট করে যাবে। এবং এটা কোনো নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই। এটা প্রতিটা পেশেন্ট তাদের ওভারঅল তাদের শারীরিক অবস্থা কেমন, তাদের বয়স, ফ্রেইলিটি আ এবং তাদের আসলে ডিজিজের প্যাটার্নটা কতটা সিগনিফিক্যান্ট সেটার উপর বেসিস করে ডিসিশন নিতে হয়। এবং ইন জেনারেল ডায়াবেটিস পেশেন্ট যাদের একাধিক আর্টারিতে ন্যারোয়িং থাকে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই
দেখা যায় যে আমরা সার্জারির জন্য রেফার করি সেই গ্রুপটাকে। কারণ স্টেন্ট হচ্ছে একটা মেটাল মোর লাইক এ স্প্রিং লাইক স্ট্রাকচার, এবং আমাদের যদি অনেক ছোট, ছোট সাইজের স্টেন্ট ইমপ্ল্যান্ট করতে হয়, আমরা জানি যে সেটার রিন্যারোইং রেট এমনিতেই বেশি। আর ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে সেটা আরো বেশি। সো আমি একটা পেশেন্টের যদি আমরা যেটাকে অনেক সময় 3 ভেসেল ডিজিজ বলি, তার মানে ৩ টা মেইন আর্টেরিয়াল ব্রাঞ্চেই অনেক ন্যারোইং আছে তাদের। অ্যা সেইসব পেশেন্টদের তারা যদি ডায়াবেটিক হয়ে থাকে, তাহলে তাদের একটা more larger proportion goes for a bypass surgery. এই কারণে যে আ যদিও বাইপাস সার্জারি একটা more intrusive চিকিৎসা, কিন্তু যখন মাল্টিপল স্টেন্টিং প্রসিডিউর এর সাথে কম্পেয়ার করা হয় লঙ্গার টার্ম, আ they tend to do better, especially if they're diabetic. থ্যাংক ইউ আসিফ। আমরা এখন আমাদের যে পডকাস্টটা প্রায় শেষ পর্যায়ের দিকে। তো আমি জানি তোমার সময়টা খুব লিমিটেড, এবং থ্যাংক ইউ তুমি যে আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করেছো এত ব্যস্ততার মাঝেও। তো আমি আসলে আমাদের এই কনভারসেশনটা খুব বেশি লম্বা করতে চাই না। তো এখন আমি যেটা তোমার কাছে বলতে চাই যে আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে যে এই যে টোটাল যে আমাদের সাধারণ রোগীরা আছে, বা আমাদের যারা বাংলাদেশে যারা ধরো মেডিকেল রিলেটেড যারা পলিসি মেকিংরা আছে, যে এই যে ইন্টারভেনশনাল কার্ডিওলজির যে ভূমিকাটা, এবং এই যে কার্ডিওলজিস্ট তৈরির জন্য আমাদের যে স্ট্রাকচারটা কিভাবে তৈরি করা উচিত, সেই বিষয়ে যদি তোমার অভিজ্ঞতাকে বা তোমার কোনো ইনসাইট থাকে সেটা যদি একটু একটা মেসেজ যদি আমাদের দিতে পারো। আ পলিসির ব্যাপারে তো মেসেজ দেওয়ার মতো জ্ঞান বা বুদ্ধি আমার নেই। বাট তুমি যেই দেশেই দেখো, সেটা ইউরোপে হোক বা ইভেন আমাদের পাশের প্রতিবেশী দেশগুলিতেও, এবং এখন আমাদের বাংলাদেশেও স্ট্রাকচার তৈরি হচ্ছে। আমাদের যেটা দরকার, আমাদের বাংলাদেশেও ভেরি ক্যাপেবল ইন্টারভেনশনিস্ট অনেক আছেন। কিন্তু আমাদের জনসংখ্যার তুলনায় সেটা কম, এবং আর সবকিছুর মতোই ঢাকা কেন্দ্রিক সবকিছু একটু বেশি। কিন্তু আসলে আমাদের যেই জনসংখ্যা, যেটা আমি একটু আগে বললাম যে স্পেশালি ইন্টারভেনশন কার্ডিওলজি কিন্তু মানুষের কাছাকাছি যেতে হবে। কারণ সেই অ্যাকিউট হার্ট অ্যাটাকের পেশেন্টকে কিন্তু আ চিটাগং থেকে বা আ বাংলাদেশের বিভিন্ন আরো চিটাগংয়েও ইনফেক্ট অনেক সেন্টার আছে। কিন্তু যেকোনো জায়গা থেকে সেই ২ ঘন্টার মধ্যে সেন্টারে পৌঁছানো, সেই ব্যবস্থা করা। এখন সেটা আমাদের মতো দেশের জন্য অনেক বড় আন্ডারটেকিং। যেকোনো দেশের জন্যই অনেক বড় আন্ডারটেকিং। কিন্তু সেই ব্রডার প্ল্যান যদি থাকে যে না, প্রতিটা জেলায় অন্তত একটা করে বড় ইন্টারভেনশনাল সেন্টার থাকবে। সাথে সেই অ্যাকিউট হার্ট অ্যাটাককে রিকগনাইজ করতে হবে আগে। কারণ এই দেশেও কিন্তু অনেক সময় অ্যাকিউট হার্ট অ্যাটাক অনেক সময় টাইমলি রিকগনাইজড হয় না, দুঃখজনকভাবেও। খুবই কম ক্ষেত্রে, বাট সেটা হয়। এবং সেই পেশেন্ট যদি দেরি করে আসে, তাহলে কিন্তু সেই আমরা যাই করি সেটা যতটাই আ মানে ইনভেসিভ এবং হেরোইক ট্রিটমেন্ট মনে হোক, ড্যামেজ কিন্তু অলরেডি হয়ে যায়। কাজে আমাদের যেটা করতে হবে অ্যাজ এ নেশন, সেটা শুধু কার্ডিওলজি, সব ক্ষেত্রেই যে সবকিছুকে মোর ওয়াইড স্প্রেড করতে হবে যেন পেশেন্ট অ্যাকিউট ক্ষেত্রে, সেটা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, এই আরেকটা মেজর অসুখ যেটাতে একটা মানুষের জীবন আ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, এবং অনেক মানুষ বলবে আমি হার্ট অ্যাটাকে মারা যেতে চাই কিন্তু স্ট্রোকে ডিসেবলড হতে চাই না। কিন্তু এই ২ টাই কিন্তু খুব টাইম ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট। কাজেই সেটা যদি মানুষ যেখানে আছে সেই কাছাকাছি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে দেরির চিকিৎসায় অলরেডি এই মডার্ন মেডিসিনের বেনিফিট অনেকটাই আ কমে যায়। একজন যদি ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে ৩ দিন পরে আসে অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টির জন্য, অলরেডি দে হ্যাভ অলরেডি সাফারড এ মেজর পার্মানেন্ট ড্যামেজ। তার লং টার্ম আউটকাম কখনোই ভালো হবে না। তো সেটা একটা রেস এগেইনস্ট টাইম সব দেশেই একটা ব্যাপার। ইউরোপিয়ান আ আ কান্ট্রি গুলি এখন বেশ ভালো অবস্থায় পৌঁছে গেছে সেক্ষেত্রে। আ কিন্তু ইভেন কানাডার ক্ষেত্রেও আমি জানি, আমার অনেক কয়েক কলিগ কানাডাতে ফেলোশিপ করেছে। দেয়ার আর রিমোট এরিয়াস যেখানে হেলিকপ্টারেও পেশেন্ট নিয়ারেস্ট কার্ডিয়াক হার্ট সেন্টারে আসতে ২ ঘন্টা লাগে। আমাদের সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে ট্রেনিং ডেভেলপ করতে হবে। আর একটা স্ট্রাকচারড সিস্টেম থাকলে
এখন সেটা বললাম যে প্রতিটা দেশের স্ট্রাকচার ইজ ভেরি ডিফারেন্ট। ইউরোপের কোনো দেশে মেডিকেল স্কুল থেকে ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট হতে ইট টেকস 6 ইয়ার্স। ইউকেতে ইটস মিনিমাম 8 to 9 ইয়ার্স অর লঙ্গার ইফ ইউ ডু 2-3 ইয়ার্স অফ রিসার্চ। সেটা বিভিন্ন দেশের হেলথের নিড এবং স্ট্রাকচারের উপরে। তো সেটা ডেভেলপ করা যাবে। কিন্তু আগে সেই ইয়েটা থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা পুরানো কথা, এটা না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো মানুষের যদি লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করা, প্রমোট করা যায়, সেডেন্টারি লাইফ থেকে মোর অ্যাক্টিভ লাইফ, ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু আমাদের যে ইয়াং বাংলাদেশি পেশেন্টদের যে আমরা প্রিম্যাচিউর হার্ট অ্যাটাক দেখি সেটা অনেকটাই কমে যাবে। সেই স্মোকিং, ডায়েট, হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলি কিন্তু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর এবং হাই কোলেস্টেরল। হ্যাঁ? এগুলি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, এগুলিকে অ্যাড্রেস করলে এই ডিজিজ প্রসেসটাকে পুরাটা বন্ধ করা না গেলেও সেটাকে অনেক ডিলে করে দেয়া যাবে। এবং একজনের ৩৫ বছরে হার্ট অ্যাটাক হওয়া আর ৫৫ বছরে হার্ট অ্যাটাক হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। তো সেটাই আমার মেসেজ। থ্যাংক ইউ আসিফ। চমৎকারভাবে আমি দর্শকদের জন্য এবং যারা ধরেন মেডিকেল পলিসি মেকার আছে বাংলাদেশে, তারা যদি আমাদের পডকাস্টটা দেখে থাকে তাহলে ডক্টর আসিফের যে রিকমেন্ডেশনটা এটা আমি মনে করি একটা ভালো নির্দেশনা হিসেবে কাজ করবে। এখন আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে আমি যদি একটা কনক্লুডিং রিমার্কস যে ডক্টর আসিফের সাথে যে ধরনের আমাদের কনভারসেশন হলো সেটাকে একটু সংক্ষেপে আমরা তুলে ধরি। সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের 180 মিলিয়ন পপুলেশন। সো 180 মিলিয়ন পপুলেশনের জন্য আমাদের যে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এটার সংখ্যা খুবই কম। এবং আমি যদি বলি কম্পিটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সেটা আমাদের কে তৈরি করতে হবে। এইজন্য আমি মনে করি যারা আমাদের পডকাস্টটা দেখছেন বা যারা ফিউচারে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা দেখবেন তারা যদি এই পলিসি মেকারদের বলে যে ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে তৈরি করার জন্য আমাদের একটা স্ট্রাকচার তৈরি করা, এটা আমাদের জনসাধারণের জন্য হেল্পফুল হবে। এবং সেই সাথে যদি আমাদের যেখানে একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর যেটা ডক্টর আসিফ উল্লেখ করেছেন যে আমাদের যে লাইফস্টাইল এবং এই যে আমাদের ডায়াবেটিক্স, হাইপারটেনশন, কোলেস্টেরল প্রবলেম এগুলোকে যদি আমরা একটু ম্যাচ করে যেতে পারি, এগুলোকে যদি আমরা মিটিগেট করতে পারি, এগুলোকে যদি আমরা প্রিভেনশন করতে পারি, তাহলে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজের যে মৃত্যু, এবং আমি অনেক জার্নালের মাধ্যমে একটা রেট পেয়েছি প্রায় 30% হসপিটালাইজেশনের মাধ্যমে যে কার্ডিওভাস্কুলার ডিজিজের মাধ্যমে মানুষ মারা যায়। এটা হিউজ রেট। সো আমি মনে করি যে এই যে আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিওর একটা স্বাস্থ্যগত চিন্তাধারার মাধ্যমে আমরা আমাদের প্রিভেনশনের মাধ্যমে আমরা এই কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং সেই সাথে ডক্টর আসিফের যে রিকমেন্ডেশন বেশি করে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা আবার নতুন বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাতে পারবো। তাহলে আজকের জন্য আমাদের এই পডকাস্ট সেশনটা এখানেই শেষ। হয়তোবা নতুন কোনো গেস্ট নিয়ে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমাদের যদি এই ইন্টারভিউ বেসড পডকাস্টে আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, তাতে বেশি দর্শকরা এটার সম্বন্ধে যে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের যেই কনসেপ্টটা সেটা সম্বন্ধে একটু জানতে পারবে। এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো কোনো ধরনের কমেন্টস থাকে তাহলে আমার এই কমেন্ট সেকশনে দিতে পারবে। এবং যদি ভবিষ্যতে ডক্টর আসিফের সাথে আপনারা কোনোভাবে পলিসি নিয়ে বা কোনো চিন্তাধারা নিয়ে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে দিতে পারেন, আমি সেটার ব্যবস্থা নিতে পারবো। এবং সেই সাথে আজকের জন্য আমাদের বিদায় পালা। থ্যাংক ইউ আসিফ তোমার এই মূল্যবান সময়ের জন্য এবং এবং দর্শকদের কাছে একটা ইনসাইট তুলে ধরার জন্য। আশা করি ভবিষ্যতে আরো নতুন কোনো বেটার কনসেপ্ট নিয়ে আমরা আপনাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফিজ। তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম।